নমস্কার প্রিয় শিক্ষার্থী, ম্যাথ স্টাডি স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য গোলক চ্যাপ্টার থেকে যে কতগুলি সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনগুলো আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক আমি গোলক চ্যাপ্টার থেকে কী কী আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম। তো তার জন্য আমি দেখো কোষে দেখি 12-র কোষে দেখি 12-র 183 পেজের তোমাদের আমি কী কী সাজেশন দিয়েছিলাম। দেখো, এটা ছিল একটা নম্বর ছিল 5 দাগের অঙ্ক। ঠিক আছে, 5, একটা ছিল 6, একটা ছিল 7, আর ওইদিকে ছিল 186 পেজের ছিল তোমার 86 পেজের ছিল তোমার 9, 13 আর 14 দাগের অঙ্ক। আমি এই কয়েকটা অঙ্ক তোমাদের সমাধান করে দেখাবো। ঠিক আছে, তো আমি এক ধার থেকে শুরু করছি। তাহলে কোষে দেখি 12-র গোলক চ্যাপ্টারের 5 নম্বর অঙ্কটি কী বলেছে দেখো। 5 নম্বর অঙ্কটি কী বলেছে, কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, তো অঙ্কটা আমরা কীভাবে করবো? তো অঙ্কটা আমি করার জন্য কী করবো, প্রথমে আমি একটা ছবি এঁকে নেব। ধরে নাও যে ব্যাপারটা হচ্ছে এরকম, যে প্রথমে বেলুনটা ছিল এরকম, ছোটো একটা বেলুন ছিল, এরকম একটা বেলুন ছিল। তো বেলুনটা আমি কী করলাম, এখান থেকে আমি ফুলিয়ে দিলাম, ফুলিয়ে কী করা হলো, ফুলিয়ে বড় করা হলো। ঠিক আছে, ফুলিয়ে বড় করা হলো। তো তাহলে তার আগে তাহলে ফোলাবার আগে কত ছিল রেডিয়াস ছিল তোমার এখান থেকে ধরে নাও 7। ঠিক আছে, আর এখন রেডিয়াস কত হয়ে গেছে, এখন রেডিয়াসটা হয়ে গেছে তোমার 21। ঠিক আছে, এখন রেডিয়াসটা হয়ে গেছে 21। তাহলে আমি অঙ্কটা কীভাবে করব, তাহলে আমি শুরু করছি যে ধরি আচ্ছা, কত দাগের অঙ্ক এটা, কোষে দেখি 12-র, এটা হচ্ছে 5 দাগের অঙ্ক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কি বলবো এখন, যে ধরি ফোলাবার আগে বেলুনের ব্যাসার্ধ, যখন ফোলাইনি তখন বেলুনের ব্যাসার্ধ আমি একটা ব্যাসার্ধ হলো R1 ধরলাম, ওটাকে, এটা হচ্ছে কত, সেটা হচ্ছে 7 সেমি, 7 সেমি। ঠিক আছে, আচ্ছা, এবার আমি কি বলবো, এবং কি বলবো, যে ফোলানোর পরে কত হয়েছে, এবং ফোলানোর পরে ঠিক আছে বেলুনের ব্যাসার্ধ এখন এটা কত, তাহলে নতুন ব্যাসার্ধ হয়ে গেল, সেটার নাম দিলাম আমি R2, সেটা কত হয়েছে 21 সেমি, ব্যাস। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বলবো, বলেছে যে ফোলানোর আগে তার সমগ্রতলের ক্ষেত্রফল আর পরে সমগ্রতলের ক্ষেত্রফলটার অনুপাতটা কত। তাহলে ফোলানোর আগে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হবে আর পরে কত হবে সেটা বের করে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা বলবো, এখন ডাইরেক্ট করে দিচ্ছি, এখন ডাইরেক্ট অনুপাত বলেছিল, তাই ডাইরেক্ট আমি অনুপাত বের করে দিচ্ছি। এখন বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল বাই, যেহেতু অনুপাত করতে বলেছে তাই আমাদের বাই করে দিলাম। বাই মানে অনুপাত আকারে লেখা যাবে, বেলুনটির পরের সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে তাহলে ক্ষেত্রফলটা কত হবে, যখন ফোলানো হয়নি, তো সেটা হয়ে যাবে, আমরা জানি অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে 4πr²। যেহেতু এখানে আর বলতে এখানে প্রথমটা হচ্ছে R1, তাহলে আমরা লিখবো 4πr1²। ঠিক আছে, একই রকমভাবে বেলুনটির পরের ক্ষেত্রে কত হয়েছে ব্যাসার্ধটা, সেটা হচ্ছে R2 ধরেছি, তো এটা হয়ে যাবে 4πr2²। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো বেলুনটির ব্যাসার্ধ কত ছিল, ছিল এখানে তোমার ছিল, প্রথমটা ছিল 7 সেমি আর পরেরটা বলেছে 21 সেমি। আচ্ছা, দেখো এখান থেকে দেখো 4π কেটে যাবে, তাহলে আমরা এখানে শুধু কী পেলাম, R1 আর R2² পেলাম। তাহলে R1 এর মান কত, R1 এর মান হচ্ছে 7, তার মানে হয়ে যাবে 7², এটা হয়ে যাচ্ছে R2 এর মান হচ্ছে 21²। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 7 স্কোয়ারকে 7 × 7 আকারে লেখা যাবে, দুটো 7, আর 21কে লেখা যাবে 21 × 21। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, 3 × 7 = 21, আবার এই 7 দিয়ে আমি এটা কেটে দিলাম, 3 × 7 = 21, এটা উপরে হলো 1, এটাও 1। তাহলে আলটিমেট কত হলো, আলটিমেট হয়ে গেল আমার 1/9,
9, তাহলে 1/9 মানে কতটা মানে হচ্ছে এখন, তাহলে আমাদের অনুপাতটা হয়ে যাবে 1:9। হ্যাঁ, তাহলে সুতরাং আমরা কি বলবো, সুতরাং সুতরাং নির্ণীত অনুপাত কত হবে, 1:9। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5 দাগের অঙ্ক। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো নেক্সট 6 নম্বর অঙ্কটা কী বলেছে, বলছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। ঠিক আছে, এখন বলছে বাটিটির মুখের ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, তো এখন বলেছে অর্ধ গোলাকৃতি ছবিটা তাহলে কেমন হবে, আমি শুরু করছি 6 দাগের অঙ্কটি। তো অর্ধ গোলাকৃতি ছবিটি হবে তোমার কেমন, ধরো এটা হচ্ছে অর্ধ গোলাকৃতি। ঠিক আছে, এটা হচ্ছে মানে হাফ সার্কেল, এটা হচ্ছে অর্ধগোলাকৃতি বাটি। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, যে ধরা যাক বাটিটির মুখে ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 2r, মানে আমি ধরে নিচ্ছি এই যে বাটিটার ব্যাসার্ধ, হ্যাঁ আচ্ছা ব্যাসার্ধ কত, এটা হচ্ছে তার সেন্টার, তাহলে এটুকু হচ্ছে ব্যাসার্ধ আর এই টোটালটা হচ্ছে ব্যাস। তা আমি ধরে নিব যে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে ডাইরেক্ট ধরে নিলাম ব্যাসের দৈর্ঘ্য, এটা হচ্ছে এটুকু হচ্ছে ব্যাস, এই ব্যাসার্ধ, আর এটা হচ্ছে টোটালটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, মানে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তা আমি ধরে নিচ্ছি যে ধরি বাটিটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2r, মানে টোটালটা হচ্ছে 2r। ঠিক আছে, তা আমি কি বলবো, যে ধরি 6 নম্বর অঙ্ক, ধরি বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস কিন্তু হ্যাঁ ব্যাসের ডবল, ব্যাসের দৈর্ঘ্য সমান 2r সেমি। ঠিক আছে, 2r সেমি, মানে টোটালটা, এই যে টোটালটা গোটাটাই হচ্ছে ব্যাস। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি বলবো, যেহেতু অর্ধ গোলাকৃতি বাটি, তাহলে তাহলে ক্ষেত্রফলটা সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, তাহলে টোটালটা হয়ে যাবে 2πr, যেহেতু টোটালটা হয় 4πr। ঠিক আছে, 4πr স্কোয়ার, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, এটা 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2πr স্কোয়ার, মানে অর্ধ গোলাকৃতি বাটির ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা হয়ে যাবে 2πr স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, যে প্রশ্নানুসারে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধ গোলাকৃতি বাটির ক্ষেত্রে কত হয়ে যাবে, 2πr স্কোয়ার, আমরা জানতাম ফর্মুলা দিয়ে। ঠিক আছে, 2πr স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, বলে দিয়েছিল যে টোটাল কতটা পাত লেগেছে, এটা বলেছিল 127.2/7। ঠিক আছে, যেখানে এই 8টা হচ্ছে তোমার ব্যাসার্ধ আর 2rটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, তা আমরা কিন্তু এই যে এখানে যেখানে ফর্মুলাটা আছে, এখানে এই ফর্মুলাটা কিন্তু আর কিন্তু এখানে কিন্তু ব্যাসার্ধ। ঠিক আছে, ওই জন্য আমরা আর ব্যাসটা হচ্ছে 2r। ঠিক আছে, ওই জন্য আমাদের ফর্মুলাটা 2πr স্কোয়ারই কিন্তু এখানে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে কি করবো, কি জাস্ট এবার আমরা কি করবো, ক্যালকুলেশন করব। তাহলে আমরা কি করব, 2π-এর মান হচ্ছে 22/7। ঠিক আছে, আচ্ছা ইনটু আমরা আর স্কোয়ারটা জানি না, তো আর স্কোয়ার রেখে দিলাম, ব্যাস রেখে দিলাম, আর স্কোয়ার রেখে দিলাম। আচ্ছা আমাদের এখানে দেখো, এটা হচ্ছে 7, হ্যাঁ এটা হচ্ছে 7, এটা আর না, এটা 7 হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি গুণ করি, তাহলে 127 × 2 কত হয়ে যাবে, 127 × 2 হয়ে যাবে তোমার হয়ে যাবে 889 প্লাস 2 মানে হয়ে যাবে 891। তাহলে 891 বাই কত হয়ে যাচ্ছে 7, ব্যাস হয়ে গেল। এবার আমাদের কাজ হবে কি, এই 7 কেটে যাবে, বা দিয়ে লিখবো এখন আর স্কোয়ার সমান হয়ে যাবে 891/22 তাহলে এটা হয়ে যাবে নিচে হয়ে যাবে 44। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। যদি আমরা 44কে 800-এর মধ্যে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে মোটামুটি, যদি ভাগ করো তাহলে হয়ে যাবে 20.25, কাটাকুটি করলে, হ্যাঁ এটা কাটাকাটি করলে তোমার 20.25 হবে। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম, তাহলে আমরা পেয়ে গেলাম আর স্কোয়ারের মান পেয়ে গেলাম 20.25। অতএব বা দিয়ে লিখবো আর সমান হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে, রুট ওভার হয়ে কত হয়ে যাবে, 20.25। ঠিক আছে, তো 20.25কে কত লিখবো, এটাকে পাওয়া যাবে তোমার, যদি আমি হিসাব করি, এটাকে 20, এটা 25, নিচে হয়ে যাবে 100, তাহলে আমরা কত লিখবো, আচ্ছা 20-25 এটা হয়ে যাবে 4-5, না এটা হচ্ছে 45-এর স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে নিচে হয়ে যাচ্ছে 10, মানে 4.5। তার মানে আর এর মান কত বেরোলো, 4.5। ঠিক আছে, আর এর মান বেরোলো 4.5। তাহলে আমরা এখন কি বলবো, যে সুতরাং বাটিটির
মুখের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে যাবে? এটা যাবে 2r। ঠিক আছে, আমরা কিন্তু 2r ধরেছি, কিন্তু বাটির মুখের ব্যাস কত ধরেছি? 2r। তাহলে 2r সেমি, তাই তো? 2r সেমি, 2r সেমি। কিন্তু আমাদের 2r এর মানটা কত বেরোলো? আর এর মান তো 4.5 বেরোলো, তা 4.5 সেমি। তাহলে কত হয়ে যাচ্ছে? এটা আমাদের হয়ে যাচ্ছে 2কে যদি 4.5 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 9 সেমি। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 6 অঙ্ক কমপ্লিট। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো নেক্সট 7 নম্বর অঙ্ক কী বলেছে? একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। মানে এই অঙ্কটিতে তোমার দুটো রেজাল্ট বার করতে হবে। ঠিক আছে, তো অঙ্কটি 2025 সালের জন্য খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে শুরু করছি 7 নম্বর অঙ্কটি। তো দেখা যাক আমরা কি বলবো। এখন ধরে নিচ্ছি এটা একটা লোহার গোলার ব্যাসার্ধ, এই লোহার গোলা। ঠিক আছে, এই যে লোহার গোলাটার ব্যাসার্ধ হচ্ছে তোমার হচ্ছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে আর, যেটা এখানে দেওয়া ছিল, আর এর মানটা দেওয়া ছিল কিন্তু 2.1 সেমি, তাই তো? ব্যাস, তাহলে আমরা কি বলবো যে এখানে, যে এখানে এখানে লোহার গোলার ব্যাসার্ধ, লোহার গোলার, এটা কিন্তু দেওয়া ছিল, হ্যাঁ, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? আর সমান, যেটাকে আমি ব্যাসার্ধকে আর দ্বারা নির্ণয় করলাম, 2.1 সেমি। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি বলবো? তাহলে গোলাটিতে, গোলাটিতে লোহার পরিমাণ কত হবে? লোহাটিতে গোলাটির পরিমাণ কত হবে? মানে এটা টোটালটাই তোমার গোলাটির ঘনফলটাই হবে সেটা। ঠিক আছে, ঘনফলের সূত্রটা কি? তো ঘনফলের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই তো? 4/3 পাই আর কিউব। তাহলে আমরা কি বলবো যে গোলাটিতে লোহার পরিমাণ মানেই হচ্ছে গোলাটির ঘনফল, গোলাটির ঘনফলের সঙ্গে সমান। ঠিক আছে, গোলাটির ঘনফল, যেটা ফর্মুলাটা হচ্ছে, তাহলে গোলাটির ঘনফলের ফর্মুলাটা কী হবে? যে 4/3 পাই আর কিউব, পাই আর কিউব মানে এখানে আর এর মান তো 2.1, তাহলে 2.1 তার কিউব। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে এটা এটা কিন্তু ইউনিট দিতে হবে, এটা হয়ে যাবে ঘন সেমি, এটা হয়ে যাবে ঘন সেমি। ঠিক আছে, এবার আমাদের কী করতে হবে? জাস্ট ক্যালকুলেশন করতে হবে। 4/3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7, এটাকে লিখে যাবে 2.1 ইন্টু 2.1, 3বার লিখতে পাবো যেহেতু কিউব রয়েছে। ব্যাস, যদি আমরা কাটাকাটি করি, হ্যাঁ, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটাকে হয়ে যাবে, যদি করি তাহলে এটা হয়ে যাবে 0.3। ঠিক আছে, এবার সবটা যদি কাটাকাটি করো এটা হয়ে যাবে 0.7। ঠিক আছে, এই সবটা যদি গুণ করো এবার, তাহলে উত্তর হয়ে যাবে, তোমরা গুণ করে দেবে, সেটা হয়ে যাবে 38.808 ঘন সেমি। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার আমরা তাহলে এটা একটা আমাদের উত্তর রেজাল্ট বেরিয়ে গেল। এবার আমাদের নেক্সট কি বলেছিল? গোলাটির বক্রতলের ক্ষেত্রফল, এবং লিখব এবং গোলাটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের, এটা একটা রেজাল্ট হয়ে গেছে। এবার নেক্সট রেজাল্ট, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হবে? সূত্রটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এই সূত্রগুলো কিন্তু খুব মাথায় তোমাদের রাখতে হবে, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, জাস্ট আমরা কী করবো? মানগুলো বসিয়ে দিব। তাহলে মানগুলো বসালে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে কিন্তু এর এককটা হবে বর্গ সেমি, এর এককটা কত হয়ে যাবে? বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি। ব্যাস, এককটা কিন্তু দিতে ভুলবে না। আচ্ছা, তাহলে আমি প্রত্যেকটা মান বসিয়ে দিই। 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7, আর এর মানটা কত বলেছিল? 2.1, মানে 2.1 এর স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখানে আমি কী করবো? 4 ইন্টু, দেখো ক্যালকুলেশনটা নিজেদের ব্যাপার, কীভাবে কোন ক্যালকুলেশন করবে, তবে আমি যেভাবে করছি সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে। আচ্ছা, এটা হয়ে যাবে 21, হ্যাঁ, বাই 10, দশমিক উঠালে আবার একটা দেখো 21/10, যেহেতু স্কোয়ার রয়েছে, বাই 10। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার তোমাদের কাজ হবে কি? কাটাকাটি করা। এবার এটার সঙ্গে এটা কাটাকাটি 3 দিয়ে কেটে দাও। ঠিক আছে, আর এগুলো কাটতে হবে না, কারণ এগুলো কাটলে তোমার দশমিক হিসাব করতে সুবিধা হবে। এবার দেখো 4, 22 আর 3 আর 21 যদি গুণ করো, সেটা হয়ে যাবে 55, 44 গুণ করে দেখো, আর নিচে হয়ে যাবে কত? 10, 10 100। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু এককটা লিখতে ভুলবে না, এটা হয়ে যাবে বর্গ সেমি।
বর্গ সেমি। তাহলে এখানেও লিখব বর্গ সেমি। এবার আমাদের জাস্ট কী করতে হবে, এর তাহলে দুটো শূন্য রয়েছে, তাহলে আমাদের 0.2 তাহলে সরে যাবে, এটা যাবে 55.4 বর্গ সেমি, 55.44 বর্গ সেমি। ব্যাস আমাদের সেকেন্ড রেজাল্টটাও হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কটি। তাহলে এই 7 নম্বর আমরা এবার নেক্সট অঙ্কে যাব। এটা আমাদের একটা রেজাল্ট হয়ে গেল। ঠিক আছে, দেখো নেক্সট 9 নম্বর অঙ্ক কী বলেছে, দেখো 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। তাহলে বলছে বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, অঙ্কটা আমরা কীভাবে করবো, তো দেখো এখানে বলে দেখো 3টি দেখো তোমার ছোটো ছোটো তামার গোলক রয়েছে, ওই 3টি তামার গোলককে গলিয়ে একটা বড় গোলকে তৈরি করতে হবে। ঠিক আছে, তা আমরা এখানে কীভাবে অঙ্কটা করবো, দেখো প্রথমে আমি কি করছি, দেখো প্রথমে আমি দেখো 3টে মানে তোমার তামার গোলক নিচ্ছি, যার একটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, ধরুন না এটা হচ্ছে একটা ব্যাসার্ধ 1 নম্বর গোলক, এটা হচ্ছে 2 নম্বর গোলক, যে ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, এটা 2 নম্বর গোলক, আর এটা হচ্ছে 3 নম্বর গোলক হচ্ছে যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর গোলক। ঠিক আছে, তাই এর ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ বলেছিল 3, মানে এটা হচ্ছে 3, এর ব্যাসার্ধ বলেছিল 4, তাহলে এটা হচ্ছে 4, আর এর ব্যাসার্ধ বলেছিল 5, ব্যাস এটা হচ্ছে বড় গোলক। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে এই 3টি গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো, মানে এই 3টি গোলককে একসঙ্গে মিশিয়ে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে বড় গোলকটি। ঠিক আছে, তাহলে বলেছি এর ব্যাসার্ধ কত হবে তা আমার বের করতে হবে, এর ব্যাসার্ধ। ঠিক আছে, এই বড় গোলকটার ব্যাসার্ধ কত হবে সেটা আমাদের বের করতে হবে। ধরে নিচ্ছি যে বড় গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আমাদের এখানে আর এর মানটাকেই বের করতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমি কি বলবো যে ধরি, প্রথমে বলবো যে ধরি বড় বড় গোলকের, এবার এই গোলকটা, হ্যাঁ এই গোলকটা, বড় গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে কত ধরবো, ধরে নিচ্ছি এটাকে দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত ধরলাম, এটা আমি ধরলাম আর, হচ্ছে আর সেমি, ক্যাপিটাল আর সেমি। ঠিক আছে, ব্যাস হয়ে গেল, বুঝা গেছে? তাহলে এখন আমরা কি বলবো যে এই যে 1 নম্বর যে গোলকটা আছে তার ঘনফল কত হবে। ঠিক আছে, তাহলে তার ঘনফল কত হয়ে যাবে, তাহলে ফর্মুলাটা হচ্ছে 4/3 পাই আর কিউব, এখানে আর এর মানটা হচ্ছে 3 এখানে। ঠিক আছে, তাহলে আর কিউব মানে এটা হয়ে যাবে 3 কিউব, ব্যাস হয়ে গেল। 2 নম্বর গোলকটার তাহলে ঘনফল কত হয়ে যাবে, সেটা হচ্ছে একই রকমভাবে 4/3 পাই আর কিউব, বলতে তাহলে 4 কিউব। একই রকমভাবে 3 নম্বর গোলকটার ঘনফল কত হয়ে যাবে, 4/3 পাই আর কিউব, মানে আর এর বলতে এখানে 5 কিউব, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি বলবো যে এখন তাহলে আমরা প্রশ্ন অনুসারে কী বলবো যে যেহেতু, তাহলে আমরা কী বলবো এখন প্রশ্ন অনুসারে যেহেতু 3টি গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হয়েছে, তাহলে এর ক্ষেত্রফল যা হবে এই 3টি ক্ষেত্রফল যোগফলের সমান হবে। তাহলে আমরা কি বলবো, বড় গোলকের তোমার ঘনফল, ঠিক আছে ক্ষেত্রফল না ঘনফল, তাহলে বড় গোলকের ঘনফল যা হবে এই 3টি যোগ করে তাদের ঘনফলের সঙ্গে সমান হবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কী বলবো যে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এটা কত হয়ে যাবে, এই যে 3টে খুচরো যে ছোটো ছোটো যে গোলক আছে তাদের ঘনফলের যোগফলের সমান হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা লিখবো 4/3 ইন্টু পাই ইন্টু 3 কিউব। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর গোলকটার, তার সঙ্গে দ্বিতীয়টার ঘনফল যোগ হবে। ঠিক আছে, এটা হবে কত 4/3 পাই, এটা হয়ে যাবে 4 কিউব, বোঝা গেল? ব্যাস, তারপরে হয়ে যাবে নেক্সট 4/3 ইন্টু পাই ইন্টু 5 কিউব, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে করব কি, এখান থেকে দেখো আমরা অর দিয়ে এখান থেকে 4/3 ইন্টু পাই কমন নিয়ে যাব। আচ্ছা কমন দরকার নেই, এখানে আমরা কী করে দেবো, আর কিউব করে দিলাম, এখান থেকে আমরা কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি দেখো প্রত্যেকটাতে 4/3 রয়েছে, তাহলে আমরা কী করবো 4/3 ইন্টু পাই, এটা কমন নিয়ে নিলাম, এটা কত হয়ে যাবে, তাহলে ভিতরে থাকবে 3 কিউব, 3 কিউব, এটা হচ্ছে 4 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব।
বোঝা গেল? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এই যে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে আছে সেটা কেটে যাবে, 4/3 এটা কেটে যাবে, 4π/3, 4π/3 কেটে গেল। তাহলে এখান থেকে আর কিউব সমান কত পেয়ে গেলাম, আর কিউব সমান পেয়ে যাব, যদি আমরা হিসাব করি তাহলে 27, এটা 64, এটা 175, হিসাব যদি করি যোগ করে হয়ে যাবে 216, ব্যাস হয়ে গেল। আচ্ছা এবারে আমরা 216কে কী দেখতে পারি, এটা দেখতে 6 × 6 × 6, ঠিক আছে? 216কে আমরা ভাঙতে হলে 6 মানে 3টে ঘনফল আকার লিখতে হবে, হ্যাঁ কিউ আকার লিখতে হবে, এটা লিখতে পারি তাহলে 6-এর কিউ, ব্যাস। তার মানে আমরা আলটিমেট কী পেয়ে গেলাম, যে আর ইকুয়ালস টু পেয়ে গেলাম 6, ঠিক আছে? আর ইকুয়ালস টু 6, তাহলে আমরা কী পেলাম, তাহলে আমরা এখন পেয়ে গেলাম, সুতরাং বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 সেমি। ব্যাস এটা হয়ে গেল আমাদের 8 নম্বর অঙ্ক। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটি? এই 9 নম্বর অঙ্ক, ঠিক আছে। দেখো নেক্সট 13 নম্বর অঙ্কটা কী বলেছে, দেখো 14 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে বলছে ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, তো অঙ্কটা আমরা কীভাবে করবো, প্রথমে অঙ্কটা আমরা করার জন্য আমরা ছবি এঁকে নেব। ঠিক আছে, তো ছবিটা আমি কীভাবে আঁকবো, দেখো ধরে নাও যে এটা হচ্ছে একটি ভূগোলক, ঠিক আছে? ভূগোলক, ঠিক আছে, এটা হচ্ছে ভূগোলক। এবার বলেছে দেখো এর বলেছে দুটি ছিদ্র রয়েছে, ধরুন এখানে দুটো ছিদ্র রয়েছে, এখানে একটা ছিদ্র আর এখানে একটা ছিদ্র রয়েছে। তাহলে যদি ছিদ্র থাকে তাহলে এই অংশটুকু তাহলে তামার পাতটুকু নেই, তাই না? তাহলে এই অংশটুকু নেই, এই অংশটুকু নেই, ছিদ্র হয়ে গেছে মানে এরকম, তাহলে কেটে বাদ হয়ে গেছে। তাহলে এখন আমি কি করব, যে গোটা পাতের ক্ষেত্রফল থেকে আমি এই দুটো ছিদ্রর মানে দুটো বৃত্তাকার ছিদ্রের আমি ক্ষেত্রফলটা কেটে বাদ দিয়ে দেবো, তাহলেই আমি বাকি জায়গাটুকুর আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। বোঝা গেল কথাটা? তাহলে আমি কি বললাম, আগে প্রথমে টোটালটার আমি ক্ষেত্রফল বার করব, বের করে দিয়ে আমি এই দুটো বৃত্তাকার যেহেতু ফুটো করে বেরিয়ে গেছে তাই আমি এই দুটো বৃত্তাকার ছিদ্রের আমি প্রথমে ক্ষেত্রফলটা বার করব, বের করে দিয়ে কী করব, এই গোটা থেকে তাদের আমি ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। যেহেতু এটা ফুটো হয়ে গেছে তাহলে ওইটুকু জায়গা বাদ চলে যাবে, তাহলে আমি বাকিটা তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমি কি বলবো, যে সমগ্র, তাহলে আমি কি বলবো, সমগ্র 13 নম্বর অঙ্ক, সমগ্র ধাতব পাত্রের ক্ষেত্রফল কত হয়, ধরুন যে ফুটো নেই, ফুটো না, তাহলে কত হয়ে যাবে, এটা যাবে 4πr² বর্গ সেমি। ঠিক আছে, 4πr² বর্গ সেমি, ঠিক আছে। কিন্তু দেখো এই যে তোমার যে এই যে ধাতব গোলকটা তার কিন্তু দৈর্ঘ্য কিন্তু বলে দেওয়া ছিল 14, ঠিক আছে, এটা মানে 14 বলে দেওয়া আছে। তার মানে এটা কত হয়ে যাবে, 4 × 22/7 ইন্টু আর এর মানে 14² ব্যাস। এটা হচ্ছে টোটালটার না ফুটো সহ, এখন কিন্তু ফুটো বাদ দিইনি। আচ্ছা যাই হোক, ছিদ্র বাদ দিইনি, হ্যাঁ। আচ্ছা এবার আমাদের কী করতে, যেহেতু দুটো বৃত্তাকার যেহেতু ছিদ্র রয়েছে তাহলে সেই ছিদ্রগুলোর তোমার কত, রেডিয়াস কত, 0.7 সেমি। তাহলে আমরা এখন কি বলবো, যে তোমার তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে, একটার জন্য হয় πr², তাহলে দুটোর জন্য কত হয়ে যাবে, দুটোর জন্য হয়ে যাবে 2 × πr², মানে 2πr², r² বলতে এখানে 0.7 স্কোয়ার, এটা হবে বর্গ সেমি। ঠিক আছে, এটা হলো শুধু এই ছিদ্র দুটোর। তাহলে আমি কি করবো, আমি কি বলেছিলাম যে টোটালটা থেকে আমি কি করবো, এই ছিদ্র দুটো বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, অতএব সুতরাং এই অঙ্কটি খুব খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। সুতরাং ধাতব পাত্রের নির্ণীত ক্ষেত্রফল সমান কত হবে, এটা আমরা লিখব যে 4π 14² মানে 18 ×
এটাও ইন্টু আছে, 14 স্কোয়ার মাইনাস আমরা কত বলবো, 2 ইন্টু এই যে পাই ইন্টু 0.7 তার স্কোয়ার বাদ দিব, ঠিক আছে, এটুকু বাদ দিলে হয়ে যাবে। ব্যাস, তাহলে আমি এখানে ছিদ্র বাদে টোটাল জায়গাটুকুর আমি পেয়ে গেলাম, ছিদ্র বাদে কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে বর্গ সেমি। ব্যাস, এবার আমার জাস্ট কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে টু পাই আছে, আর এখানে তো 4 পাই, তাহলে আমি এখান থেকে কী করবো, 2 পাই কমন নিয়ে নেবো। তাহলে 2 পাই আমি কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে পড়ে থাকবে কত, ভিতরে পড়ে থাকবে এখানে 2 পড়ে থাকবে ইন্টু 14 স্কোয়ার মাইনাস 2 পাই বাইরে চলে গেছে, এটা 0.7 ইন্টু 0.7, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এটা বর্গ সেমি রেখে দিলাম। তাহলে আমি এটা কী করব, 2 ইন্টু 22/7, ঠিক আছে। আর এটা আমি হিসাব করি, তাহলে 2 ইন্টু 196 ইন্টু 0.49, ঠিক আছে, এটা হচ্ছে বর্গ সেমি। ব্যাস, তাহলে আমরা কি করব এখন, এটা হয়ে যাবে 2 ইন্টু 22/7 ইন্টু, যদি আমরা এটা যদি টোটাল হিসাব করি, ক্যালকুলেশন করি, ভিতরে ব্র্যাকেটটুকু, সেটা হয়ে যাবে 391 মানে 391.51, ঠিক আছে। টোটালটা হয়ে যাবে বর্গ সেমি, এখানেও বর্গ সেমি, এখানেও বর্গ সেমি। ব্যাস, এবার যদি আমরা হিসাব করি, তাহলে আমরা হিসাব যদি করি টোটালটা, তোমরা হিসাব করে দেখবে, তাহলে এটা হয়ে যাবে মোটামুটি 2460.92 বর্গ সেমি। এই ছিল আমাদের 13 দাগের অঙ্ক। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক আমরা যাব। আচ্ছা, এই হচ্ছে 2460.92 বর্গ সেমি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের 13 দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক যাব আমরা। দেখো নেক্সট 14 নম্বর অঙ্ক কী বলেছে, বলেছে দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেটগুলি তৈরি করা যাবে তা হিসাব করে লিখি, ঠিক আছে। এই 14 নম্বর অঙ্কটি তাহলে আমরা শুরু করছি। দেখো এই অঙ্কটি আমরা ছবির মাধ্যমে প্রথমে চেষ্টা করবো বোঝার, হ্যাঁ। ধরে নাও যে এটা হচ্ছে একটা বড় গোলক, হ্যাঁ, এটা হচ্ছে একটা বড় গোলক। এই বড় গোলকটাকে গলিয়ে কি করা হলো, এখন ছোট ছোট গোলক তৈরি করা হবে, ঠিক আছে। মানে এখান থেকে ছোট ছোট কতগুলি গোলক তৈরি করা হলো, এখান থেকে করা হলো, কতগুলি তৈরি করা হলো, কতগুলি তৈরি করা হলো, অনেকগুলি তৈরি করা যাবে। এখন বলছে কতগুলি, অ্যাকচুয়ালি এক্স্যাক্ট সংখ্যাটা কত, ঠিক আছে, সেই গোলকটা কত হবে আমাকে এখন বার করতে হবে, ঠিক আছে। কিন্তু দেখো দেওয়া আছে এই যে বড় যে নিরেট যে গোলাকার যে আছে গোলকটি, তার কিন্তু তোমার রেডিয়াস কিন্তু দেওয়া, ব্যাসার্ধ দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 8 সেমি। এবং প্রত্যেকটার যেগুলো তৈরি করে পাওয়া যাবে, প্রত্যেকটার হচ্ছে 1 সেমি করে রেডিয়াস, মানে ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি করে, 1 সেমি করে রেডিয়াস, হ্যাঁ, রেডিয়াস 1 সেমি করে রেডিয়াস, ঠিক আছে, 1 সেমি করে রেডিয়াস প্রত্যেকটার। এখন বলছে এই যে 8 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লোহার গোলক থেকে 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট তোমার কতগুলি নিরেট তোমার পাওয়া যাবে, ছোটো ছোটো বল পাওয়া যাবে, সেটা আমাকে হিসাব করতে বলেছে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, যে যে এই যে বড় লোহার যে ঘন আয়তন, সেটা আমার বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে লিখব যে বড় বড় নিরেট গোলাকার গোলকটির বা লিখলেই হলো, আচ্ছা, গোলাকার গোলকটির আয়তন বা ঘনফল, যে কোনো একটা বললেই হলো, আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব, আর কিউব মানে 8 কিউব, বোঝা গেল, ব্যাস হয়ে গেল। আচ্ছা, আর এখন ছোট ছোট ধরে নাও যে একটি ছোট গোলাকার, এই ছোট 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 দেখতে পাচ্ছ, এই একটি ছোট গোলাকার তোমার গোলকের আয়তন কত হবে, ঠিক আছে। এখন লিখব যে এখন একটি ছোট 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে, সূত্রটা একই থাকবে, জাস্ট আর এর মানটা চেঞ্জ হয়ে যাবে, কত হয়ে যাবে,
4/3 ইন্টু পাই ইন্টু এখানে আর এর মানটা হয়ে যাবে 1/3, ব্যাস হয়ে গেল। হলো, তাহলে আমি কতগুলো সংখ্যা পাবো? আমি মোট যেটা আয়তন আছে যে এই একটা তাদের আয়তন দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে তোমার মোট অতগুলি সংখ্যা আমরা পেয়ে যাবো ছোট ছোট গোলকটি, ঠিক আছে? তাহলে এখন লিখব অতএব নির্ণীত কি বলবো, নিরেটগুলির সংখ্যা কি বলেছিলাম, বড়টার আয়তনকে ছোট ছোটোগুলোর আয়তন দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হবে? বড়টার আয়তন কত আছে? 4/3 পাই মানে 8³ বাই 4/3 ইন্টু পাই, এটা কোনো ইন্টু হবে ইন্টু 1/3, ব্যাস। দেখো তাহলে এটা টি হয়ে যাবে, এগুলো সব টি হয়ে যাবে, হ্যাঁ। তাহলে দেখো এই 4/3 কেটে গেল, এই পাই কেটে গেল, তাহলে কত হচ্ছে 8/3, তাই না? তাহলে 8/3 বাই 1³ মানে 1, তাহলে 8³ ঠিক আছে। 8³ মানে হচ্ছে 512টি, ঠিক আছে? মানে 8 ইন্টু 8 ইন্টু 8 হিসাব করি তাহলে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 64 ইন্টু 8 মানে হয়ে যাচ্ছে 512। তাহলে আমাদের 512টি পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমার এই ছিল তোমার গোলক চ্যাপ্টার থেকে যতগুলো অঙ্ক বলেছিলাম এতগুলো অঙ্ক আমাদের কমপ্লিট করলাম 2 মার্কের জন্য, ঠিক আছে? যাই হোক, তো যদি ভিডিওটি ভালো লাগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, হ্যাঁ, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের যেগুলো সাজেশন দিয়েছিলাম সেই চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাজেশন করে দেবো। এতদূর পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো মন দিয়ে। ধন্যবাদ।